বাড়িটা ছিল পুরনো, ভারী কাঠের দরজা, উঁচু জানালা, লম্বা করিডোর আর দেওয়ালে সময়ের দাগ। বিয়ের পর প্রথম মধুরা যখন সেই বাড়িতে ঢুকেছিল, তখন করিডোরের ঝুলন্ত ঝাড়বাতিটা হঠাৎ কেঁপে উঠেছিল হাওয়ায়। দেওয়ালে তার নিজের ছায়াটা এমনভাবে দুলে উঠেছিল যেন কেউ নিঃশব্দে তাকে সাবধান করে দিচ্ছে। মধুরা হেসে উড়িয়ে দিয়েছিল, নতুন বিয়ে, নতুন সংসার। এমন সময় মানুষ অনেক কিছুই কল্পনা করে ফেলে। সে নিজেকেই বলেছিল, এত ভাবছিস কেন? নতুন নতুন সবার মনেই দ্বন্দ্ব থাকে, সব ঠিক হয়ে যাবে। ঈশানকে দেখে প্রথম থেকেই তার মনে হয়েছিল মানুষটা একটু চুপচাপ, একটু গম্ভীর, কিন্তু খারাপ নয়। প্রথম যেদিন দেখতে এলো, সেদিন যেন ঈশান মধুরার থেকেও বেশি লজ্জা পাচ্ছিল। কথা কম, দু একবার চোখাচোখি, তবুও স্বল্প কথাতেই সে মন জয় করে নিয়েছিল সবার। শ্বশুরবাড়ির সবাই বলেছিল, ঈশান ছোটবেলা থেকেই এমন, বেশি কথা বলে না, তবে সংসারী ছেলে, ওর মতো ভালো মানুষ পাবে না। শাশুড়ি হাসতে হাসতে যোগ করেছিলেন, রাগও খুব কম, অফিস বাড়ি, এই তো ওর জীবন। মধুরা বিশ্বাস করেছিল, কিন্তু সেই বিশ্বাসের নিচে মাটির অনেক গভীরে একটা শিকড় ছিল, যা সে তখনও দেখতে পায়নি। শিকড়টা পচা, আর তার গন্ধ ধীরে ধীরে উপরে উঠে আসছিল, ঘরের বাতাসে মিশে যাচ্ছিল রাতের পর রাত। তার নীরবতার আড়ালে এমন একটা অন্ধকার লুকিয়েছিল, যার সঙ্গে প্রতিদিন বাস করা ছিল একরকম ধীর মৃত্যু। প্রথম ঘটনাটা ঘটেছিল এক আত্মীয়ের বাড়িতে। চারদিকে আলো, সানাইয়ের সুর, হাসির শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ। সবাই ব্যস্ত নিজেদের মতো। মধুরা আত্মীয়দের সঙ্গে গল্প করছিল। হঠাৎ খেয়াল করলো ঈশান কথা বলতে বলতে বারবার থেমে যাচ্ছে। তার চোখ দুটো পাশ দিয়ে যাওয়া এক তরুণীর শরীরের উপর দিয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে। সেই দৃষ্টিটা সাধারণ ছিল না। চোখ দুটো এমনভাবে ঘুরছিল, স্থির হচ্ছিল, আবার সরে যাচ্ছিল, যেন কেউ অন্ধকারে হাত বাড়িয়ে কিছু স্পর্শ করার চেষ্টা করছে। মধুরার বুকের ভেতরটা কেমন অস্বস্তি করে উঠল। সে নিজেকে বোঝালো, হয়তো ভুল দেখছি, বেশি ভাবছি। নতুন বিয়ে, নতুন মানুষ, বুঝতে সময় লাগবে। কিন্তু কয়েক মিনিট পর আবার আরও একজন মহিলা পাশ দিয়ে যেতেই ঈশানের চোখ একইভাবে তাকে অনুসরণ করলো। মধুরা এবার ইচ্ছে করেই ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। শুনছো? ঈশান চমকে তাকালো। হ্যাঁ, কিছু বললে? আমি অনেকক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিলে না? না, এই তো কথা বলছিলাম। কি দেখছিলে? ঈশান ভ্রু কুঁচকালো। মানে? কিছু না। মধুরা আর কথা বাড়ালো না। গাড়িতে ফেরার সময় রাস্তার আলো জানালার কাছে এসে পড়ছিল বারবার। আলো ছায়া, আলো ছায়া। ঈশানের মুখটাও যেন মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছিল। মধুরা অনেকক্ষণ চুপ থাকার পর বলল, একটা কথা জিজ্ঞেস করব? অন্যভাবে নিও না। আমার মনে হয় যে কোনো ভুল বোঝাবুঝি কথার মাধ্যমেই সমাধান হয়। বলো না। তুমি আজ ওভাবে তাকাচ্ছিলে কেন? কোথায়? বিয়ে বাড়িতে, ওই মেয়েটার দিকে। ঈশান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে একটা হাসি ফুটল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। তোমার মাথায় সমস্যা আছে নাকি? আমি নিজের চোখে দেখেছি। মানুষের দিকে তাকালেই সমস্যা? তাকানো এক, আর ওইভাবে তাকানো এক নয়। ঈশান বিরক্ত হয়ে জানালার বাইরে তাকালো। বিয়ে বাড়িতে এত মানুষ, কার দিকে কখন তাকিয়েছি সেটাও হিসেবে রাখছো? আমি শুধু, তুমি খুব বেশি ভাবো। কথাটা এমনভাবে বলল যেন সমস্ত সমস্যার উৎস মধুরাই। বাড়ি ফিরে সারা রাত মধুরা ঘুমোতে পারল না। নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই বেশি ভাবছি? সবারই কি এরকম হয়? হয়তো আমারই ভুল। কয়েক সপ্তাহ পরে তারা শপিং মলে গিয়েছিল। মধুরা জামা কাপড় দেখছিল, ঈশান পাশে দাঁড়িয়ে ফোন দেখছিল। ঠিক তখনই এসকেলেটরে এক মহিলা উঠছিলেন। ঈশানের চোখ আবার আটকে গেল। একদম একইভাবে, মহিলার মুখে নয়, শরীরের উপর, ধীরে ধীরে মাপার মতো।
মধুরার হাত ঠান্ডা হয়ে গেল। জামা কাপড়ের আড়াল থেকে ঈশানকে খুব ভালো করে দেখতে থাকলো। এবার আর ভুল হওয়ার সুযোগ নেই। হাতের কুর্তি দুটো জায়গায় রেখেই বেরিয়ে এলো। বাড়ি চলো। কেন? এই তো এলাম। ডিনার করে যাওয়ার কথা ছিল তো। ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করলো। মধুরার ছোট্ট উত্তর, পেট ভরে গেছে। বাড়ি ফিরে করিডোরের নিস্তব্ধতায় মধুরা সরাসরি বলল, আমি কিন্তু আজ দেখেছি। ঈশান জুতো খুলছিল। কি দেখেছ? শপিং মলে তুমি যেভাবে তাকাচ্ছিলে। আবার শুরু হলো? আমি মিথ্যে বলছি না। তাহলে আমি মিথ্যে বলছি? তুমি অস্বস্তিকরভাবে তাকাও। ঈশান এবার ঘুরে দাঁড়ালো। মানে? তুমি বুঝতে পারো না? না, বুঝি না। একজন মহিলা যদি বুঝতে পারে কেউ তাকে ওইভাবে দেখছে, তাহলে তার কেমন লাগে জানো? কোনো ধারণা আছে তোমার? ঈশানের গলায় রাগ জমতে লাগলো। আমার চরিত্র নিয়ে প্রশ্ন করবে? আমি শুধু বলছি। ঈশান এগিয়ে এসে একদম ওর মুখের সামনে মুখ এনে বলল, এত সন্দেহ থাকলে চলে যাও। করিডোরে তার গলার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। মধুরা চুপ করে গেল, কারণ সে বুঝে গিয়েছিল এই মানুষটা শুনতে চায় না, বুঝতে চায় না, শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। কিন্তু তার ভেতরে বুকের গভীরে একটা ঘৃণার বীজ তখন থেকেই শিকড় ছড়াতে শুরু করেছিল, ধীরে, নিঃশব্দে, ঠিক যেমন পুরনো বাড়ির দেওয়ালে ছড়ায় স্যাঁতস্যাঁতে ছত্রাক। তাদের বাড়িতে কাজ করত 25 বছরের এক মেয়ে, শিউলি, হাসি খুশি চটপটে। বিয়ের পর মধুরা নিজেই তাকে রেখেছে। মধুরা ওর থেকে অনেক কিছু শেখে, আবার ওকেও শেখায়। চটপটে, তবু তার চোখে কোথাও একটা সতর্কতা লেগেই থাকতো। এক দুপুরে মধুরা রান্নাঘরের দিকে যাচ্ছিল। জানালা দিয়ে রোদ এসে মেঝেতে আঁকা বাঁকা আলোর রেখা এঁকে দিয়েছে। শিউলি মেঝে মুছছিল। হঠাৎ মধুরার পা থেমে গেল। ঈশান দরজার পাশে দাঁড়িয়ে, একদম চুপচাপ। তার চোখ আবার সেই একই দৃষ্টি। শিউলি মাথা নিচু করে কাজ করছিল, কিন্তু বারবার আঁচল টেনে নিচ্ছিল, মুখে স্পষ্ট অস্বস্তি। মধুরার বুক ধড়ফড় করতে লাগলো। সে ইচ্ছে করেই জোরে বলল, শিউলি, চা খাবি? মেয়েটা যেন বাঁচার রাস্তা পেল। হ্যাঁ বৌদি। ঈশান চমকে উঠল। এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নিল, তারপর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। সেই সন্ধ্যায় মধুরা আর চুপ থাকতে পারল না। ঘরে ঢুকেই বলল, আজ রান্নাঘরে কি করছিলে? ঈশান খবরের কাগজ নামালো। মানে? শিউলির দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? ঈশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুমি কি আমাকে সারাক্ষণ অনুসরণ করো? প্রশ্নের উত্তর দাও। আমি তাকাইনি। আমি নিজের চোখে। চুপ। ঘরটা কেঁপে উঠল ঈশানের গলায়। তুমি পাগল হয়ে যাচ্ছ মধুরা। সত্যি বলছি, তোমার একজন ডাক্তারের দরকার। কথাটা বলেই ঈশান ঘর ছেড়ে বেরিয়ে গেল। মধুরা কিছু বলল না, শুধু দেখল। ঈশানের চোখে এক ফোঁটাও অপরাধ বোধ নেই, শুধু বিরক্তি। আর সেই মুহূর্তে তার মনে হলো, হয়তো সমস্যাটা শুধু সেই দৃষ্টি নয়, সমস্যাটা হলো মানুষটা নিজের ভেতরের অন্ধকারটাকেই দেখতে পায় না। আর কেউ যদি দেখাতেও চায়, আলোচনাও করতে চায় না। পরদিন মধুরা পুজো করছিল। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ভেসে এলো কাচের গ্লাস পড়ে ভাঙার শব্দ। মধুরা ছুটে বেরিয়ে এলো। কি হলো? কি ভাঙলো? একটু দেখে কাজ করতে পারিস না? এত তাড়াহুড়ো করিস না। শিউলি স্থির হয়ে দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে। মধুরা ওর মুখের দিকে তাকিয়ে অবাক হলো। এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? শিউলি একবার ঈশানের ঘরের দিকে তাকালো, তারপর খুব আস্তে বলল, বৌদি, আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু দাদাবাবু যেন জানতে না পারেন। রান্নাঘরের মেঝেতে ভাঙা কাঁচ ছড়িয়েছিল। জানালা দিয়ে বিকেলের আলো ঢুকে কাঁচের টুকরোগুলোর উপর পড়ে ছোট ছোট আলোর বিন্দু তৈরি করছিল। অথচ শিউলির মুখে কোনো আলো ছিল না। ঠোঁট কাঁপছে, চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে আছে। মধুরা ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। কি হয়েছে শিউলি?
শিউলি একবার ঈশানের ঘরের বন্ধ দরজার দিকে তাকালো, তারপর খুব নিচু গলায় বলল, বৌদি। মধুরার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ভয় পাস না বল। শিউলি কিছুক্ষণ চুপ করে রইল, যেন ঠিক শব্দ খুঁজে পাচ্ছে না। তারপর বলল, দাদাবাবু কখনো আমাকে কিছু বলেননি, কোনোদিন হাতও দেননি। মধুরা চুপ করে শুনছিল। কিন্তু উনি উনি যেভাবে তাকান, মেয়েটার গলা ভেঙে গেল। মনে হয় আমি যেন মানুষ নই, যেন আমাকে কাপড়ের ওপর দিয়েও দেখছেন। আমি কাজ করতে করতে বারবার আঁচল টেনে নিই, তবুও মনে হয় কিছুই ঢাকতে পারছি না। একটু আগেও এখানে জল নিতে এসেছিলেন, জল খেতে খেতে যেভাবে আমাকে মাপছিলেন। মধুরার শরীর ঠান্ডা হয়ে গেল। শিউলি ফিসফিস করে বলল, আমি অনেক বাড়িতে কাজ করেছি বৌদি, সবাই ভালো ছিল তাও বলবো না, কিন্তু এমন চোখ আমি কোনোদিন দেখিনি। তুই আগে বলিসনি কেন? কেউ তো নিজের বাড়ির লোকের সম্পর্কে এমন কথা বিশ্বাস করে না, তাও আবার কাজের লোকের কথা। কোনো তো প্রমাণ নেই, উল্টে আমাকেই খারাপ বলবে। আপনিও বিশ্বাস করবেন কিনা জানতাম না। মধুরা দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারল না। অনেকদিন ধরে সে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে, হয়তো সে বাড়াবাড়ি করছে, হয়তো সন্দেহ প্রবণ হয়ে উঠছে। আজ বুঝলো তার চোখ ভুল দেখেনি, শুধু সে একা নয়, অন্যরাও সেই চোখের ভাষা পড়তে পারে। মধুরা ওকে কাছে টেনে নিল। ভয় পাস না, এখন থেকে তুই যখন কাজে আসবি আমি খেয়াল রাখবো তোর। তারপর থেকে মধুরা আরো লক্ষ্য রাখতে শুরু করলো। একবার লক্ষ্য করা শুরু করলে আর চোখ ফিরিয়ে নেওয়া যায় না। লিফটে দাঁড়িয়ে আছে তারা, চারপাশে আয়না। একজন মহিলা ঢুকতেই ঈশানের চোখ আয়নার প্রতিফলন দিয়ে তার শরীরের দিকে চলে গেল। মধুরা ধীরে বলল, তুমি বুঝতে পারছো তুমি কি করছো? ঈশান বিরক্ত হয়ে তাকালো। আবার? তোমার চোখ। চুপ করবে। রেস্টুরেন্টে বসে খাচ্ছে ওয়েট্রেস খাবার রেখে চলে গেল। ঈশানের চোখ তার চলে যাওয়ার পথ অনুসরণ করলো। মধুরা এবার জোরে চামচ নামিয়ে রাখলো, দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি একবারও বুঝতে পারো না? ঈশান ঠান্ডা গলায় বলল, আমি মানুষের দিকে তাকাবো না? দেখা আর অস্বস্তিতে ফেলা এক জিনিস নয়। তুমি আবার শুরু করলে, কারণ তুমি থামছ না। ঈশান হেসে উঠল, সব সমস্যা তোমার মাথায়। অফিস পার্টিতে সেদিন সবাই খুব স্বাভাবিক ছিল, কেউ হাসছিল, কেউ খাবারের টেবিলের সামনে দাঁড়িয়ে গল্প করছিল, কেউ আবার ফোন করে দল বেঁধে ছবি তুলছিল। ঈশানের এক সহকর্মী তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। ভদ্রমহিলা প্রাণখোলা মানুষ, সবার সঙ্গে হাসি মুখে কথা বলছিলেন, মাঝে মধ্যে হেসে উঠছিলেন, আবার পাশের টেবিল থেকে নিজের গ্লাসটা নিয়ে চুমুক দিচ্ছিলেন। ঈশানও ভদ্রভাবেই কথা বলছিল, কিন্তু তার চোখ সেই একই দৃষ্টি, কথাগুলো যেন মুখ থেকে বেরোচ্ছে, অথচ চোখ দুটো অন্য এক ভাষায় কথা বলছে। ভদ্রমহিলার মুখে নয়, তার শরীরের বিভিন্ন অংশে বারবার গিয়ে থামছে, কয়েক সেকেন্ডের জন্য স্থির হচ্ছে, তারপর আবার সরে যাচ্ছে, আবার ফিরে আসছে। প্রথমে মহিলাটিও হয়তো বিষয়টা বুঝতে পারেননি, তারপর হঠাৎ তিনি কথা বলতে বলতে শাড়ির আঁচলটা আরেকটু টেনে নিলেন, একটু পরে অকারণেই ব্লাউজের হাতাটা ঠিক করলেন, আবার কয়েক মুহূর্ত পর চুলগুলো সামনে এনে বুকের উপর ছড়িয়ে দিলেন। মধুরা বুঝতে পারছিল এগুলো নিছক অভ্যাস নয়। একজন নারী যখন অনুভব করেন কেউ তাকে এমনভাবে দেখছে যাতে তার নিরাপত্তা বোধে চিৎ ধরে, তার অজান্তেই তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেন, আঁচল টেনে নেন, ওড়না ঠিক করেন, ব্যাগটা সামনে ধরে দাঁড়ান, কিংবা কথার মাঝেই একটু সরে যান। বাইরে থেকে দেখে মনে হয় তিনি হয়তো শুধু পোশাক ঠিক করছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি আসলে নিজের অস্তিত্বটাকে ঢাকার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ভদ্র মহিলা কথার মাঝখানেই বললেন, আমি একটু আসছি। তারপর ধীরে ধীরে মহিলাদের দলে গিয়ে দাঁড়ালেন। ঈশান যেন কিছুই হয়নি এমনভাবে অন্য একজনের সঙ্গে কথা বলতে শুরু করলো।
কিন্তু মধুরার মনে হচ্ছিল ঈশান যেন নিজের চোখ দিয়েই কারোর ব্যক্তিগত পরিসর ভেঙে দিল। কোনো স্পর্শ নয়, কোনো অশালীন শব্দ নয়, তবু এমন এক অনাধিকার প্রবেশ যার প্রতিবাদ করা কঠিন, কারণ প্রমাণ করা যায় না, অথচ অনুভব করা যায়। লোকটা কাউকে ছুতো না, কাউকে কিছু বলতো না, কিন্তু তার চোখে এমন এক নোংরা ক্ষুধা ছিল যা মধুরারও শরীর কাঁপিয়ে দিত। ঠিক যেন কোনো অদেখা হাত অন্ধকারে এসে ঘাড় ছুঁয়ে যাচ্ছে। রাতগুলো ছিল সবচেয়ে কঠিন। দিনভর অন্য মহিলাদের দিকে সেই দৃষ্টিতে তাকানো মানুষটা রাত নামলেই যেন অন্য একজন হয়ে যেত। ডিনার টেবিলে সবকিছু স্বাভাবিক, টিভির শব্দ, দু একটা সাধারণ কথা, তারপর ঘরের আলো নিভে যেত। আর অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে মধুরার বুকের ভেতরটাও ধীরে ধীরে শক্ত হয়ে আসতো। ঈশান কাছে এগিয়ে এলে তার সারা শরীর অজান্তেই সংকুচিত হয়ে যেত, হাত পা যেন শক্ত হয়ে যেত, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যেত। মনে হতো সারাদিন যে চোখ অন্যদের শরীর খুঁজে বেরিয়েছে, সেই একই চোখ এখন তার দিকে। ভাবনাটা আসা মাত্রই তার গা গুলিয়ে উঠত। ঘৃণা, অপমান আর অসহায়তা, তিনটে অনুভূতি একসঙ্গে গলায় দলা পাকিয়ে উঠত। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে পড়ে থাকত। মনে হতো যদি নিজেকে পাথর বানিয়ে ফেলতে পারে, যদি কোনো অনুভূতি না থাকে, তাহলে হয়তো এই সময়টুকু দ্রুত কেটে যাবে। ঈশান বিরক্ত হয়ে বলতো, তোমার আবার কি সমস্যা? মধুরা ধীরে বলতো, আমাকে একটু আমার মতো থাকতে দাও। আমি তোমার স্বামী। কিছুক্ষণ নীরব থেকে মধুরা বলতো, স্বামী হওয়া আর সম্মান করা এক জিনিস নয়। ঈশান কপাল কুঁচকে তাকাতো। এসব নতুন নতুন ডায়লগ কোথা থেকে শিখছ? কথা শিখিনি, অনুভূতিটা শিখেছি। কি অনুভূতি? মধুরা অনেকক্ষণ চুপ করে থেকে বলতো, যে মানুষ সারাদিন অন্য নারীদের এমনভাবে দেখে, তার কাছে এসে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারি না। ঈশান বিরক্তিকর হাসি হাসত। তুমি আমাকে অপরাধী বানিয়ে ছাড়বে? আমি কাউকে অপরাধী বানাতে চাই না। আমি শুধু চাই তুমি বুঝতে চেষ্টা করো কেন আমি কষ্ট পাই। তোমার কষ্টের কোনো শেষ নেই। ঈশান মুখ ঘুরিয়ে অন্যদিকে শুয়ে নাক ডাকতে শুরু করত। মধুরা চুপচাপ বিছানায় পড়ে থাকতো, কারণ সে বুঝে গিয়েছিল এই মানুষটা উত্তর শোনার জন্য প্রশ্ন করে না, নিজের কথাকেই সে সত্যি প্রমাণ করার জন্য করে। ধীরে ধীরে মধুরা লক্ষ্য করলো শুধু ঈশানের কাছ থেকে নয়, নিজের থেকেও সে দূরে সরে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখের দিকেও তাকাতে ইচ্ছে করতো না। যে সম্পর্ক একসময় নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল, সেটাই তার কাছে প্রতিদিনের মানসিক ক্লান্তির আরেকটা নাম হয়ে উঠছিল। সেই রাতগুলোতে তার সবচেয়ে বেশি মনে হতো একটা সম্পর্ক শুধু একই বিছানায় ঘুমানোর নাম নয়। একটা সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো নিরাপত্তা। আর সেই নিরাপত্তাবোধ একবার ভেঙে গেলে একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের মধ্যে এমন দূরত্ব তৈরি হয় যা কোনো কথায় আর মুছে যায় না। কয়েকদিন পর সন্ধ্যায় বাইরে বৃষ্টি নেমেছিল। শিউলি রান্নাঘরের কোণে দাঁড়িয়ে মধুরাকে বলল, আপনি খুব ভালো বৌদি। বৌদি, আমি আর কাজ করতে পারবো না। কেন? আমি ভয় পাই। উনি কিছু করেছেন? না। কিছু বলেছেন? না। তাহলে? শিউলি চোখ মুছল। সব কিছু কথা দিয়ে হয় না বৌদি, কিছু কিছু জিনিস চোখ দিয়েও হয়। মধুরা চোখ বন্ধ করল। এই একটা বাক্য যেন তার বহুদিনের না বলা কথাগুলোকে ভাষা দিয়ে দিল। সেদিন রাতে ডাইনিং টেবিলে খাওয়ার সময় মধুরা বলল, শিউলি চলে যাচ্ছে। ঈশান নির্বিকার। যাক, অন্য কাউকে রাখো। ও তোমার জন্য যাচ্ছে। ঈশানের হাত থেমে গেল। কি বললে? ও বলেছে তোমার দৃষ্টিতে ও অস্বস্তি বোধ করে। ঈশানের মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। মিথ্যে কথা। ও নিজে বলেছে। তুমি শিখিয়েছ, তুমি সন্দেহবাদী, তাই তুমি ওকেও এসব বলেছ। আমাকে মিথ্যেবাদী বলছো? তুমি আমাকে ছোট করার জন্য এসব নাটক করছো। মধুরা শান্ত গলায় বলল, একবার নিজের দিকে তাকিয়ে দেখো,
তোমার বাড়িতে কাজের লোক বেশি দিন টিকতো না কেন? কখনো খোঁজ নিয়েছো? কথাটা শেষ হওয়ার আগেই ঠাস, ঈশানের হাত নেমে এলো তার গালে। প্লেট গ্লাস ঝনঝন করে উঠল। তারপর ঘর নিস্তব্ধ হয়ে গেল। মধুরা কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড মধুরা বুঝতেই পারল না ঠিক কি ঘটল। শুধু বা গালটা আগুনের মতন জ্বলছিল। কানের ভেতর একটানা শো শো শব্দ হচ্ছিল। ঈশান ঠান্ডা গলায় বলল, আমাকে ছোট করার চেষ্টাও করো না। মধুরা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে নিজের গালে হাত রাখল। অদ্ভুত ব্যাপার, জ্বরের ব্যথার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছিল এই ভেবে এতদিন ধরে সে আসলে কি বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। এই সংসার, নাকি শুধু একটা সম্পর্কের খোলস? সেই রাতে তারা একই বিছানায় শুয়েছিল, কিন্তু তাদের মাঝখানে যেন কয়েকশো মাইলের দূরত্ব। ঈশান কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ল। মধুরার চোখে ঘুম এলো না। জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে। দূরে কোথাও একটা কুকুর কেঁদে উঠল। ঘরের অন্ধকারে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা অস্বাভাবিক জোরে কানে আসছিল। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। অন্য ঘরে গিয়ে আয়নার সামনে নিজের মুখের দিকে তাকালো। গালে 5টা আঙুলের দাগ স্পষ্ট, কিন্তু তার থেকেও স্পষ্ট ছিল চোখ দুটো। অনেক দিন পরে সেখানে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত স্থিরতা। সে টেবিলের উপর রাখা মোবাইলটা হাতে তুলে নিল। কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর কাপা আঙুলে একটা পুরনো নম্বর খুঁজে বের করলো। নামটা স্ক্রিনে ভেসে উঠতেই সে গভীর একটা নিঃশ্বাস নিল। কয়েক সেকেন্ড দ্বিধা, তারপর সে কল বাটনে চাপ দিল। অন্ধকার ঘরে শুধু ফোনের ওপাশে রিংটোনটা বাজতে লাগলো। গালে জ্বরের দাগটা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছিল, কিন্তু আয়নায় তাকিয়ে তার মনে হলো দাগটা শুধু গালে নয়, অনেক দিন ধরেই তার আত্মসম্মানের ওপরও এমন অসংখ্য অদৃশ্য দাগ পড়ে আছে। সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি এখনো এখানে কেন? প্রশ্নটা যেন ঘরের চার দেওয়ালে প্রতিধ্বনিত হলো। কোনো উত্তর এলো না, কিন্তু সেই নীরবতাই যেন উত্তর হয়ে দাঁড়ালো। অপর প্রান্তে বেজে যাওয়া ফোনটা এবার উত্তর দিল। হ্যালো, এতদিন পর, এত রাতে, কোনো চাকরির সুযোগ আছে? মধুরা তার পুরনো অফিসের ম্যানেজারকে ফোন করেছিল। সেই মুহূর্তে ওর মনে হয়েছিল একমাত্র এটাই পথ এই নরকের থেকে বেরোনোর। তাই ভালো মন্দ কোনো খোঁজ খবর না নিয়েই সোজাসুজি প্রশ্ন। অপর প্রান্তে থাকা ওর পুরনো ম্যানেজার অবাক হয়েই আবার প্রশ্ন করলেন, সব ঠিকঠাক তো? না হাই না হ্যালো, সোজা চাকরির খোঁজ। সন্তোষদা, আমি ঠিক নেই, কি করব কাকে বলবো বুঝতে পারছি না। আপনার কথাই প্রথম মনে পড়ল। কারণ জিজ্ঞেস করবেন না প্লিজ? ভীষণই ব্যক্তিগত কারণ, একটা চাকরির খুব দরকার। কিছুক্ষণ চুপ থেকে সন্তোষদা ওদিক থেকে বললেন, ব্যক্তিগত যখন, তখন আর জিজ্ঞেস করব না। তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লাই করো, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও। আমার তরফ থেকে যেটুকু করা সম্ভব আমি হেল্প করব। পরের দিন থেকে মধুরা বদলে গেল। ঝগড়া করা বন্ধ করে দিল, অভিযোগ করা বন্ধ করে দিল। ঈশান যখন কথা বলতো সে শুধু ছোট ছোট উত্তর দিত। মুখে এমন একটা শান্ত মুখোশ পরে নিল যা দেখে যে কেউ ভাববে সব ঠিক হয়ে গেছে। ঈশানও তাই ভাবল। সে মনে মনে জিতে গেল। ভাবল শেষ পর্যন্ত মেনে নিল। সে জানতো না এই নীরবতার আড়ালেই একটা সিদ্ধান্ত ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আলমারির একেবারে নিচে রাখা পুরনো সার্টিফিকেটগুলো বের করলো মধুরা। ধুলো ঝাড়তে ঝাড়তে তার মনে পড়ছিল একসময় সেও নিজের কাজ নিয়ে স্বপ্ন দেখত। বিয়ের পর সংসারের সুবিধার জন্য চাকরি ছেড়েছিল। তখন মনে হয়েছিল ভালোবাসার জন্য কিছু ত্যাগ করাই স্বাভাবিক। আজ বুঝলো নিজের অস্তিত্বটা ত্যাগ করা ঠিক না। সেখান থেকেই শুরু একটার পর একটা অনলাইন ইন্টারভিউ, বায়োডাটা আপডেট, নতুন দক্ষতা ঝালিয়ে নেওয়া, নিজের নামে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সামান্য সামান্য করে টাকা সরিয়ে রাখা। একটা নতুন জীবনকে নিঃশব্দে তৈরি করতে লাগলো সে। ঈশান কিছুই বুঝলো না। সে ভাবল মধুর আর কিছুই করার নেই।
কোনো প্রমাণ নেই, তাই চুপ করে গেছে। সে ভাবত স্ত্রী মানেই সব সহ্য করবে। সে জানতো না সবচেয়ে বড় ঝড়গুলো শব্দ করে আসে না। এই সময়েই মধুরা জানতে পারল সে মা হতে চলেছে। রিপোর্টটা হাতে নিয়ে অনেকক্ষণ হাসপাতালের করিডোরে বসেছিল সে। তার চোখে জল এসেছিল, কিন্তু সেই জল আনন্দের না ভয়ের সে নিজেও বুঝতে পারেনি। বাড়ি ফেরার পথে একটা প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরছিল, আমি কি করব? অনেকেই হয়তো বলতো সন্তানের কথা ভেবে সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু মধুরার মনে আরেকটা প্রশ্নও জন্ম নিল, আমি কি চাই আমার সন্তান প্রতিদিন এই পরিবেশে বড় হোক? সেদিন রাতে অনেকক্ষণ নিজের পেটের উপর হাত রেখে বসেছিল সে। তারপর খুব আস্তে বলল, আমি জানি না তুমি ছেলে হবে না মেয়ে, কিন্তু আমি চাই না তুমি অসম্মানকে স্বাভাবিক বলে শিখে বড় হও। তার চোখ ভিজে উঠল। যদি তুমি ছেলে হও তাহলে আমি তোমাকে শেখাবো নারীর শরীর নয়, মানুষটাকে দেখতে। কোনো নারীর দিকে এমনভাবে তাকিও না যাতে সে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য হয়। সম্মানই একজন পুরুষের সবচেয়ে বড় পরিচয়। আর যদি তুমি মেয়ে হও তাহলে তোমাকে শেখাবো কোনো সম্পর্কের জন্য নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবে না। ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, আর যে ভালোবাসায় সম্মান নেই সেই ভালোবাসা আসলে ভালোবাসাই নয়। সেই মুহূর্তেই তার সিদ্ধান্ত আরো দৃঢ় হয়ে গেল। সে বুঝল আর সে শুধু নিজের জন্য নয়, তার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য এই বাড়ি ছাড়বে। 2 মাস পরে মধুরার চাকরি হয়ে গেল। চাকরি ছেড়ে আবার চাকরি পাওয়া সহজ ছিল না, কিন্তু সন্তোষদার সহযোগিতা, রেকমেন্ডেশন আর নিঃস্বার্থ সাহায্যে কাজটা অনেক দ্রুত হয়ে গেল। এরপর অন্য শহরে মধুরা একটা ছোট্ট ফ্ল্যাটও ভাড়া নিল। সাহায্য করলেন সন্তোষদা এবং তার স্ত্রী। সবকিছু ঠিক হওয়ার পর এক ভোরবেলায় খুব শান্তভাবে নিজের ব্যাগটা গুছিয়ে নিল মধুরা। ঘরের চারদিকে শেষবারের মতো তাকালো। এই বাড়িতে কত স্মৃতি ছিল, কিন্তু সব স্মৃতিই যে ধরে রাখতে হয় এমন নয়। ডাইনিং টেবিলের ওপর একটা চিঠি রেখে গেল। লিখল, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, কারণ তুমি শুধু আমাকে অসম্মান করনি, প্রতিটি মহিলাকে অসম্মান করেছ। তুমি ভাবো কাউকে ছোঁওনি, তাই তুমি নির্দোষ। কিন্তু একজন নারীকে এমনভাবে দেখা যাতে সে নিজেকে নিরাপদ মনে না করে, সেটাও এক ধরনের নোংরামো। আর যদি নিজের এই আচরণ তোমার কাছে এখনো স্বাভাবিক মনে হয় তাহলে একবার বিশেষজ্ঞের সাহায্য নিও। আজ আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমাদের অনাগত সন্তানও। কারণ আমি চাই না সে এমন একটা পরিবেশে বড় হোক যেখানে অসম্মানকে স্বাভাবিক বলে মানিয়ে নিতে শেখানো হয়। তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, নিজেকে এবং আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি চলে যাচ্ছি। পারলে অবশ্যই ডাক্তার দেখিও। ঈশান ফোন করেছিল, একবার নয় বারবার। মধুরা ধরেনি। তারপর একটা মেসেজ এলো, সব মেয়েই তো সুন্দর, তাকালেই কি দোষ? মধুরা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এত কিছুর পরেও মানুষটা বুঝতে পারেনি। মধুরা জানতো ঈশানকে শাস্তি দেওয়া তার কাজ নয়। হয়তো একদিন কোনো ডাক্তার তাকে বোঝাবেন মানুষের চোখও অন্যকে আঘাত করতে পারে। হয়তো কেউ তাকে শেখাবে তাকানো আর অসম্মান করা এক জিনিস নয়। কিন্তু সেই শিক্ষা পাওয়ার অপেক্ষায় নিজের জীবন নষ্ট করার দায় মধুরার ছিল না। তাই সে চলে এসেছিল প্রতিশোধের জন্য নয়, নিজের এবং তার সন্তানের ভবিষ্যৎকে সম্মানের মধ্যে বড় করার জন্য। সে উত্তর দিল মাত্র এক লাইন, সম্মান যেখানে নেই সেখানে সংসার হয় না। কিন্তু আমার সন্তান কোনোদিন তাকে চোখের দেখাও দেখতে পাবে না, যতদিন না তোমার দৃষ্টি সুস্থ হচ্ছে। তারপর মধুরা নম্বরটা ব্লক করে দিল। সেই সঙ্গে যেন জীবনের একটা অধ্যায়ও বন্ধ হয়ে গেল। একদিন অফিস থেকে ফেরার পথে মধুরা ভাবছিল পুরুষ মানেই একরকম নয়। একদিকে ঈশান, যার দৃষ্টিতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগত, যে নিজের আচরণকে কখনো প্রশ্ন করেনি, বরং অন্যদেরই দোষ দিয়েছে। অন্যদিকে সন্তোষদা, যিনি কোনোদিন অযথা ব্যক্তিগত প্রশ্ন করেননি, দুর্বল মুহূর্তের সুযোগ নেননি,
বরং একজন সহকর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছেন। মধুরা বুঝল সমস্যা পুরুষ শব্দে নয়, সমস্যা সেই মানসিকতায় যেখানে একজন নারীকে মানুষ হিসেবে নয়, শুধু দেখার বস্তু হিসেবে দেখা হয়। যেখানে ঈশানের মতন মানুষ আছে, সেখানে সন্তোষের মতো মানুষও আছে, আর সেই পার্থক্যটাই সমাজকে বাঁচিয়ে রাখে। মধুরা চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ ঈশান বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল। বন্ধুদের বলেছিল আমার বউ অতিরিক্ত সন্দেহ করত, কিন্তু ধীরে ধীরে সে খেয়াল করলো বাড়ির কাজের লোকেরা বেশি দিন থাকে না। অফিস পার্টিতে কিছু মানুষ অকারণে দূরত্ব রাখে, আর তার নিজের পরিবারও মধুরার চলে যাওয়া মেনে নিতে পারছে না। একদিন তার বদ্দা তাকে শান্ত গলায় বলেছিল, তোর বৌদি প্রথম প্রথম আমাকে তোর কথা বলতো, আমি বিশ্বাস করিনি ভাই তো। তাছাড়া ভেবেছিলাম ছেলে ছোকরা একটু আধটু মেয়েদের দিকে তাকায়, এমন আর কি। কিন্তু এখন দেখছি আরও আগে গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। সবাই যদি একই কথা বলে তাহলে একবার নিজের দিকেও তাকানো দরকার। সেদিন প্রথমবার ঈশান কোনো উত্তর দিতে পারেনি। পরে পরিবারের চাপে সে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছিল। ডাক্তার তাকে বলেছিলেন, সমস্যা শুধু আপনি কি দেখছেন সেটা নয়, সমস্যাটা হলো আপনি বুঝতেই পারছেন না আপনার দৃষ্টি অন্য একজন মানুষকে কতটা অস্বস্তিতে ফেলছে। অন্যের অনুভূতি বুঝতে শেখাটা এবং নিজের ভুল স্বীকার করতে শেখাটাও চিকিৎসারই অংশ। ঈশান বদলাবে কিনা তার উত্তর তখনও অজানা ছিল, কিন্তু প্রথমবার সে অন্তত স্বীকার করেছিল সমস্যাটা হয়তো শুধু অন্যদের নয়, তার নিজের মধ্যেও আছে। কিন্তু মধুরার গল্পের শেষটা সেখানে নয়। তার জয় এই যে সে নিজের চোখে সত্যিটা দেখেও চোখ বুজে থাকেনি। লোকে কি বলবে, সংসার ভাঙবে, সময় গেলে ঠিক হয়ে যাবে, বাচ্চার কি হবে, এই সব ভয়কে নিজের ভবিষ্যতের উপর চাপিয়ে দেয়নি। সে প্রতিবাদ করেছে, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, নিজের এবং তার অনাগত সন্তানের আত্মসম্মান, নিরাপত্তা আর মানসিক সুস্থতাকে বাঁচানোর জন্য। সবচেয়ে বড় কথা, সে বুঝেছিল অসম্মানকে সহ্য করতে করতে কোনো সম্পর্ক সুস্থ হয়ে ওঠে না, বরং নীরবতা অনেক সময় ভুল আচরণকে আরও সাহসী করে তোলে। কারণ চোখেরও একটা ভাষা আছে, সেই ভাষা বাসে, ট্রেনে, রাস্তায়, অফিসে, দোকানে প্রতিদিন অগণিত নারীকে অস্বস্তি, ভয় আর অপমানের মধ্যে ফেলে। এই ছোট ছোট অসম্মানকে যদি বারবার স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়, তাহলে সেখান থেকেই আরও বড় অসভ্যতা, আরও বড় অহিংসতার সাহস জন্ম নিতে পারে। এমন আচরণকে শুধু স্বভাব বলে এড়িয়ে যাওয়া উচিত নয়, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়াও জরুরি। কারণ কিছু আচরণ শুধুই অভ্যাস নয়, অনেক সময় তার পেছনে এমন মানসিক বা আচরণগত সমস্যা থাকতে পারে যার জন্য পেশাদারের সহায়তা দরকার। সমস্যাকে স্বীকার করা, প্রয়োজনে চিকিৎসার সাহায্য নেওয়া এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেক মানুষের মর্যাদা ও ব্যক্তিগত পরিসরকে সম্মান করতে শেখা, এটাই সুস্থ সমাজের লক্ষণ।